সুজি খালা বলল, বাবা তুমি তো দেখতেই পাচ্ছ ভিডিওতে মেয়েটা তোমার বাবার পা ধরে কিভাবে কাকুতি মিনতি করছে, কিন্তু মেয়েটার এত কাকুতি মিনতি দেখেও তোমার পাষাণ বাবার মন গলেনি। এক পর্যায়ে তোমার বাবা আমাকে দেখে ফেলেছিল। ভাগ্যিস তোমার বাবা আমাকে ভিডিও করতে দেখেনি। তখন তোমার বাবাকে দেখে আমার খুব ঘৃণা হচ্ছিল। সে যে আমার মালিক সেটা আমি ভুলে গিয়েছিলাম, আর তাকে বলেছিলাম, ছি ছি ভাইজান, আপনি আপনার স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারেন? আমি কিছুতেই এই নিষ্পাপ মেয়েটার সাথে এরকম অন্যায় হতে দিব না। আমি এখনই নিচে গিয়ে সবাইকে সবটা বলে দিব। আপনার এই ভালো মানুষের মুখোশের পিছনে যে খারাপ মানুষটা লুকিয়ে আছে, সেই মানুষটাকে টেনে সবার সামনে বের করে দিব। এ কথা শুনে আরএম সাহেব বলল, কি, আমার মুখোশ খুলবি তুই? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু সবটা জেনেই গেছিস, তাহলে এই কথাটাও শুনে রাখ। একটা খুন করলেও যেই শাস্তি, 10টা খুন করলেও সেই একই শাস্তি। তোর তো একটাই ছেলে, তাই না? ছেলেটাকে খুব ভালোবাসিস, তাই না? আচ্ছা ঠিক আছে, তোকে একটা সুযোগ দেওয়া যায়। যদি তুই তোর ছেলেকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাস, তাহলে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর জিনকে বলবি তুই আর এই বাড়িতে কাজ করতে চাস না, তোর আর ভালো লাগে না এখানে কাজ করতে। ব্যাস এতটুকুই, তোকে যেন আর এই জিন বাড়িতে না দেখি। যদি এখানে থেকে কোনো উল্টাপাল্টা কিছু করিস, তাহলে কিন্তু তোকে মা বলে ডাকার মতো এই পৃথিবীতে আর কেউই থাকবে না। নিজের সন্তানের ভালো কোন মাই বা না চাইবে বলো বাবা? তাই তো আমি আমার সন্তানের কথা ভেবে জীবন বাড়ি ছেড়ে আসতে এক প্রকার বাধ্য হয়েছি। দেখো, পাপ যেমন বাপকেও ছাড়ে না, তেমন তোমার বাবাকেও ছাড়বে না। তোমার বাবা নিজের কর্মের ফল অবশ্যই ভোগ করবে, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দিকে আরিম সাহেব হাজারো প্ল্যান ও ভাবনার পরে সে ঠিক করেছে চুরি করা সমস্ত জিনিসপত্র রেনুর রুমে রেখে আসবে, আর তারপর সব জিনিসপত্রগুলো রেনুর রুম থেকে বের করে চোরের অপবাদটা রেনুর ঘাড়ে চাপিয়ে দিবে। বর্তমানে জীবন বাড়িতে জাঙ্কুকের নানা ও নানু রয়েছে। তারা তাদের ছোট মেয়েকে ফিরে পাওয়ার খুশি আর সেই মেয়ের একমাত্র রাজকন্যাকে হারানোর বেদনায় শোকাহত হয়ে আছে। বাড়ির ভিতর যে যার মতো ব্যস্ত। এই সুযোগেই আরএম সাহেব তার গুপ্ত কুঠুরিতে চলে গেল সেই সরিয়ে রাখা টাকা আর গহনাগুলো রেনুর রুমে রেখে আসার জন্য। কিন্তু গুপ্ত কুঠুরিতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ, সেখানে তো কিছুই নেই। সে বলল, কী রে, এখানে তো টাকা পয়সাগুলো ছিল, সেগুলো কোথায় গেল? এই গহনা টাকার ব্যাপারে তো আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে এতগুলো টাকা গহনা কোথায় গেল? আরএম সাহেবের কথার মাঝেই রুমের বড় লাইটটা জ্বলে উঠল, আর আরএম সাহেব ঘাবড়ে গিয়ে বলল, কে 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 আছে রুমে? হ্যাঁ, কে এখানে? জাঙ্কুক বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার আরএম সাহেব। আরএম সাহেব জাঙ্কুকের এই কথা শুনে ঘামতে শুরু করলো। কিন্তু এত কিছুর পরেও আরএম সাহেব নিজেকে সামলে নিল। এমন একটা ভাব দেখালো যে সে কিছুই বুঝেনি জাঙ্কুকের কথার মানে। সে জাঙ্কুককে নর্মাল হয়ে বলল, এসব তুই কী বলছিস জাঙ্কুক? তোর মাথা ঠিক আছে তো? আমার সাথে নিশ্চয়ই মজা করছিস তুই, তাই না? জাঙ্কুক একটু এসেই বলল, আচ্ছা বাবা, তুমি নিশ্চয়ই আমার বেয়াই লাগো না যে আমি তোমার সাথে মজা হাসি ঠাট্টা করবো। সো তুমি খুব ভালো করেই জানো তুমি আজ অবধি কী করেছো। আচ্ছা ঠিক আছে, সেসব কিছু বাদ দাও। নিচে নানু, আম্মি, নানা, খালামণি সবাই বসে আড্ডা দিচ্ছে। তুমি এই সময়, এই অটাইমে, এই অন্ধকার বদ্ধ রুমে কী করছো বলো তো? আরএম সাহেব বলল, কি? আমি তোকে কৈফিয়ত দিতে বাধ্য নই জাঙ্কুক, এটা ভুলে যাস না আমি তোর বাবা। জাঙ্কুক বলল, হ্যাঁ হ্যাঁ, ভুলে যাইনি। তুমি আমার বাবা, তাই তোমাকে সম্মান করি, আর সেই জন্যই তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো। কিন্তু তোমার জায়গায় যদি এখন অন্য কেউ দাঁড়িয়ে থাকতো, তাহলে দেখতে কথা কিভাবে পেট থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা। তুমি একটা অপরাধ থাকতে গিয়ে হাজারটা অপরাধের সাথে জড়িয়ে গেছো। আমি তোমাকে ক্ষমা করে দিলেও আইন তোমাকে ক্ষমা করবে না বাবা। এ কথা শুনে আরএম সাহেব বলল, জাঙ্কুক তুই কী বলছিস এসব? তোর মাথাটা তার ঠিক আছে নাকি? নেশা পানি করেছিস? উল্টাপাল্টা কী কথা বলছিস এগুলো? জাঙ্কুক বলল, না না বাবা, তোমার আর বাঁচার কোনো পথ নেই। সো অযথাই নাটক করে সময় নষ্ট করো না। জাঙ্কুক ওর বাবার সামনে একটা ব্যাগ রেখে বলল, আচ্ছা বাবা দেখো তো, তুমি হয়তো এই ব্যাগটাই খুঁজছিলে এতক্ষণ, তাই না? আচ্ছা বাবা, এই ব্যাগটার ভিতরে বোধহয় সেই রাতের চুরি যাওয়া টাকা আর গহনাগুলো আছে, তাই না বাবা? যে টাকা আর গহনা চুরির অপবাদ তুমি নিষ্পাপ একটা মেয়ের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলে। কিন্তু দেখো বাবা, কি আজব ঘটনা, তাই না? সেই টাকার ব্যাগ এখন আমার হাতে, কিন্তু মেয়েটাই আর এই পৃথিবীতে নেই। আরএম সাহেব বলল, কিন্তু জাঙ্কুক, তুই এই টাকার ব্যাগ কোথা থেকে পেলি? তখনই আরএম সাহেবকে চমকে দিয়ে জিন বেগম সেই রুমে প্রবেশ করলো আর বলল, জাঙ্কুক নয়, এই টাকার খোঁজ আমি পেয়েছি। আমি তোমাকে নিচু মনের মানুষ ভাবতাম, কিন্তু তুমি যে এতটা নীচ কাজ করতে পারো সেটা কখনোই ভাবতে পারিনি আরএম। তোমার এই গুপ্ত কুঠুরির ব্যাপারে আমি আগে থেকেই জানতাম, কিন্তু তুমি সেটা জানতে না আরএম। জাঙ্কুক যখন আমাকে সবটা খুলে বলল, তখন আমার কেন জানি তোমাকেই সন্দেহ হলো। ফার্স্টে তোমার নামটাই আমার মাথায় এলো। কেন করলে এমনটা আরএম? এই নিষ্পাপ মেয়েটাকে কেন শেষ করে দিলে? কেন করলে তুমি এমনটা? কেন মেয়েটার উপর শুধু শুধু চোরের অপবাদ দিলে? কেন মেয়েটাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বাধ্য করলে? কেন করলে এমনটা?
মেয়েটা তো বেশি কিছু চায়নি আমাদের কাছে, শুধু একটু ভালোবাসা চেয়েছিল আর সুখে আমাদের সাথে বাকি জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিল। কিন্তু তুমি সেটা তো হতেই দিলে না। মেয়েটাকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটুকু মেয়েটার কাছ থেকে ছিনিয়ে নিলে। কেন করলে এমন তুমি আরেম? আরেম সাহেব বলল, কি বলছো জিন? আমি ওই মেয়েটাকে বাড়ি ছাড়ার জন্য বাধ্য করিনি। জাঙ্কুক বলল, বাবা একদম মিথ্যে কথা বলবে না। আরেম সাহেব বলল, কি বলছিস? আমি মিথ্যে বলছি না, মেয়েটা স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। জাঙ্কুক বলল, বাবা আর কত মিথ্যে কথা বলবে তুমি? আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা ভিডিও দেখাই। জাঙ্কুক ওর ফোনটা বের করে সেই দিনের সেই ভিডিওটা আরেম সাহেবকে দেখালো। জাঙ্কুক বলল, তুমি তেকে মেন্টালি প্রেশার দিয়েছো এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য, তাই ও বাধ্য হয়েছে এই বাড়ি থেকে চলে যাওয়ার। তুমি এই একটা অপরাধী করনি, তুমি ওর কাকাকেও ব্যবহার করেছো ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। তুমি নিজেও জানো না, অজান্তে বা জেনে তুমি কতগুলো পাপ কাজ করেছো। মেয়েটা তোমার পা ধরে সেদিন কত কাকুতি মিনতি করলো যাতে মেয়েটাকে একটু ছাড় দেওয়া হয়, কিন্তু না, তুমি একটুও ছাড় দাওনি মেয়েটাকে। মেয়েটা যখনই আমার কাছে আসতে শুরু করলো, তুমি তখনই মেয়েটার কাকার অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। আর সে দেখে মেয়েটা ভয় পেয়ে গেল, আমার কাছ থেকে দূরে চলে গেল। ওই দিন মাঝে দেখালো যখন তোমার আসল রূপটা দেখে ফেলেছে, তুমি তাকে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। তোমাকে আমার বাবা ভাবতে আমার ঘৃণা করছে। যদি পারতাম তাহলে তোমার মতো অমানুষের মুখে আমি থুতু ছুঁড়ে মারতাম। যা শুনে আরেম সাহেব বলল, কি 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 বলছিস জাঙ্কুক তুই এসব? আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি জাঙ্কুক। যা শুনে জিন বেগম খুব রেগে গেল, দৌড়ে এসে আরেম সাহেবের গালে একটি থাপড় মারল আর বলল, তোর মতো অমানুষের মুখে আমার ছেলের নাম নিবি না। তুই একটা অমানুষ, তুই আমার ছেলের ভালো চাসনি, তুই শুধু চেয়েছিলি তোর টাকা। টাকার লোভে অন্ধ হয়ে তুই বোধহয় এই কথাটা ভুলেই গিয়েছিলি, লোভে পাপ পাপে মৃত্যু। আর তুই টাকার লোভে পড়ে এই পর্যায়ে নেমে এসেছিস। তোর চেহারা দেখতে আমার ঘৃণা করছে। জাঙ্কুক, জাঙ্কুক, তুই এই অমানুষটাকে আমার সামনে থেকে নিয়ে যা। অমানুষটার দিকে তাকাতেও আমার রুচিতে বাজছে। জিন বেগমের কথা শুনে জাঙ্কুক এসে ওর বাবার হাতে হাতকড়া পরিয়ে দিল আর তাকে টানতে টানতে থানায় নিয়ে গেল। এইদিকে তে এখন পুরোপুরি সুস্থ, ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে। রাকুল চৌধুরী তেকে রেডি করে দিয়ে সব কিছু গুছগাছ করছে। তখনই তের সাথে দেখা করার জন্য কেবিনে ডক্টর জ্যাক আসে। তের পরনে পেশেন্টের জামাকাপড়ের বদলে রয়েছে কমলা আর গোলাপের মিশ্রণে একটা 3 পিস। লম্বা চুলগুলো খুব যত্ন সহকারে বেনি করে দিয়েছে রাকুল চৌধুরী। মুখে কোনো প্রসাধনী নেই, নেই কোনো অন্য কৃত্রিম কিছু। সিম্পলের ভিতরেও খুব অপসরা সুন্দরীর মতো লাগছে তেকে। কেবিনে প্রবেশ করতেই তের সাথে জ্যাকের চোখাচোখি হয়ে যায়, যার ফলে জ্যাকের বুকের ভিতর ধুকপুক্কানি শুরু হয়ে যায়। দ্রুত থেকে দ্রুত হার্টবিট চলতে শুরু করে। জ্যাক বুঝতে পারছে না কিভাবে তার হার্টবিট কমাবে। সে কখনো কল্পনাও করেনি এই 30 বছরে এসে একটা পিচ্চি মেয়েকে দেখার পর তার মনে প্রেমের হাওয়া লাগবে। সে বুঝতে পারেনি, সে কখনো কল্পনাও করেনি কোনো এক পিচ্চি মেয়ে হঠাৎ করে কোথা থেকে এসে তার মনের রানী হয়ে যাবে। সে যেদিন ফার্স্ট থেকে দেখেছিল সেদিন থেকেই তেকে কেমন যেন অনুভব করতে শুরু করে। সেই দিনের পর থেকে সে রোগী দেখতে পারে না, কেমন যেন পাগল পাগল লাগে নিজের মধ্যে। সব জায়গায় শুধু তেকেই কল্পনা করে, যেদিকে তাকায় সেদিকেই মনে হয় তে দাঁড়িয়ে আছে। তাই তো যখনই সুযোগ পেয়েছে দৌড়ে ছুটে গেছে তেকে এক নজর দেখার জন্য। কিন্তু আজকে থেকে আর সে এই কাজটা করতে পারবে না, কারণ তে তো আজকে হসপিটাল থেকে চলে যাবে। তের বেডের পাশের সোফাটায় বসে ডক্টর জ্যাক থেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা কেমন আছো এখন তুমি? তোমার শরীরটা ভালো আছে তো? তে বলল, আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। জ্যাক একটু হাসি দিয়ে তেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার নামটা যেন কি? তে নিজের নাম বলতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর জ্যাকের দিকে তাকিয়ে একটা হাসি দিল আর বলল, ভি চৌধুরী। যা শুনে জ্যাক বলল, বাহ, খুব সুন্দর নাম তো। তে বলল, ধন্যবাদ। জ্যাক আবারও বলল, তোমার চুলগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, আই লাইক লং হেয়ার। তে আবারও বলল, ধন্যবাদ। দেখো ভি, আমি তোমাকে একটা কথা বলি, আমি সবসময় সোজাসাপটা কথা পছন্দ করি আর সবসময় সোজাসাপটা কথাই বলি। আমার নিজের ভিতরে কঠোর ও রাগী ভাবটা ফুটিয়ে রাখতে আমার খুব ভালো লাগে। কিন্তু দেখো আজকে আমার কি হয়েছে আমি বলতে পারছি না, কারণ তোমার সামনে কেন যেন আমার নিজেকে নিতান্তই একটা বাচ্চা মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আমার বয়স আজকে 30 থেকে 18তে চলে এসেছে। জানো, আমি ডক্টর হওয়ার আগে একটা মেয়েকে পছন্দ করতাম। তখন আমি বেকার ছিলাম, তাই বেকার বলে মেয়েটা আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো আর সরকারি চাকরিওয়ালা একটা ছেলেকে বিয়ে করে নিল। সেদিন আমি প্রচণ্ড ভেঙে গিয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম। আর সেই দিন আমি ভেবে নিয়েছিলাম এই প্রেম, ভালোবাসা, সংসার, মায়া এগুলো আর কিছুতেই আমি জড়াবো না। কিন্তু তোমাকে দেখার পর আমার সেই মনোভাব পাল্টে গেছে। তোমাকে দেখার পর আমি আবারও সংসার বাঁধার স্বপ্ন দেখেছি।
তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। যা শুনে তে কিছু বলতে নেবে, তখন আবারও জ্যাক বলল, না না, আমি তোমার অতীত খুঁজব না। তোমার অতীতে কি হয়েছে বা তুমি কে, আমি কিছুই জানতে চাই না। শুধু আমি এতটুকু চাই, তোমার বর্তমান নিয়ে, আমাকে নিয়ে তুমি সুখে একটা সংসার বাঁধো। আমার মনের রানী হও, আমার মনের মালকিন হও তুমি। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে? তে একটু মুচকি হাসি দিয়ে বলল, সরি, একটা মানুষের তো একটাই মন হয়, তাই না? আর আমি আমার মনটা যে অনেক আগেই একজনকে দিয়ে দিয়েছি। আমার মনটা যে এখন আমার কাছে, সেটা তারই আমানত। আমি তো আর আমানতের খেয়ানত করতে পারি না, তাই না? তেকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তে গাড়ি থেকে নামার পর চৌধুরী বাড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এত বড় একটা বাড়ি, চারপাশে বাগান, সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে বাড়িটাকে দেখে। সবুজ বাগানের মাঝখানে 5 তলা বাড়ি, 2 তলা বাদে আর সবগুলোই ভাড়া দেওয়া। জেহব চৌধুরী আর তার স্ত্রী, ওনারা তো বাসায় থাকেই না। একটা সন্তানের জন্য ওরা কত কি করেছে, দেশ বিদেশে দিনের পর দিন ছুটে বেরিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তান দান করেনি। এই তো তেকে পাওয়ার 3 দিন আগেও তো সন্তান না হওয়ার কারণে রাকুল চৌধুরী তার হাজব্যান্ড জেহব চৌধুরীকে বলল, দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমাদের দুজনের ডিভোর্স করিয়ে আরেকটা বিয়ে করো। তোমার তো বাবার ডাক শোনার অধিকার আছে, তাই না? আমি চাই না আমার কারণে তুমি সেই ডাক শোনার থেকে বঞ্চিত থাকো। প্রতি উত্তরে জেহব চৌধুরী তার স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে একটি চুমু দিয়ে বলল, শোনো, আমি এমন কোনো সন্তানের বাবা হতে চাই না যে সন্তান তোমার গর্ভে না হয়ে আমি দ্বিতীয় বিয়ে করে সেই মহিলার গর্ভে হয়। আমি এমন সন্তানের বাবা হতে চাই না। এতে যদি আমাকে সারা জীবনও নিঃসন্তান হয়ে থাকতে হয়, তবুও আমি থাকব। তারপরও আমি দ্বিতীয় বিয়ে করব না। শোনো, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সুখে দুঃখের সঙ্গী। আমি যেমন তোমার সুখের সময় তোমার পাশে ছিলাম, তেমন তোমার দুঃখের সময় তোমার পাশে থাকব। রাকুল চৌধুরী বলল, এটা হয় না জেহব, তুমি আমার কাছে আর পড়ে থেকো না। তুমি তোমার বাবা মায়ের কাছে চলে যাও, তাদের পছন্দের মেয়েকে বিয়ে করো আর সুখী শান্তিতে সংসার করো। কথাগুলো বলতে গিয়ে চোখ ভিজে গেল রাকুল চৌধুরীর, যা দেখে জেহব চৌধুরী বলল, দেখো, আমি তোমার মন পড়তে পারি, এটা কখনোই তোমার মনের কথা নয়। রাকুল চৌধুরী বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এটা আমার মনের কথা নয়, কিন্তু আমি কি করব বলো তো? আমি যে সত্যিই কখনো মা হতে পারবো না, কারণ আমার উপর তোমার মায়ের অভিশাপ লেগেছে। আমি যে তাদের পছন্দের বৌমা নই। আমি তো তোমার বাবার অফিসের একজন সাধারণ কর্মচারীর মেয়ে। তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করো। প্রতিদিন বাড়িতে আমাকে ছোট লোকের মেয়ে বলে খোঁটা দেওয়া হতো। কাজের মেয়েকে যতটুকু সম্মান দেওয়া ততটুকু আমাকে দেওয়া হতো না। আর তুমি রাগ করে সেখান থেকে আমাকে নতুন ফ্ল্যাটে নিয়ে আসো। কিন্তু আমি যখন চলে আসছিলাম, তখন আমার শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, ফকিন্নির বাচ্চা, তুই আমার বুক থেকে আমার সোনার টুকরাকে ছিনিয়ে নিয়েছিস, তাই না? আমিও তোকে অভিশাপ দিলাম, আল্লাহ তাআলা যেন তোকে কখনোই সন্তান না দেয়, তোর কোলও এভাবে খালি করে রাখে। তুই যাতে উপলব্ধি করতে পারিস একজন মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিলে কতটা কষ্ট হয়। তুই সারা জীবন এভাবেই থাকবি, তোর কোলে কোনো সন্তান আসবে না, ফকিন্নির বাচ্চা। আর দেখো, মায়ের কথাটাই সত্যি হলো, আমার কোলে কোনো সন্তান নেই। আমি প্রতিনিয়ত উপলব্ধি করতে পারছি সন্তান না থাকার বেদনা। জেহব সাহেব বলল, আরে তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো বলো তো? মায়ের দেওয়া অভিশাপের কারণে যে আমাদের সন্তান হচ্ছে না, এটা তোমার একটা ভুল ধারণা। তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা সব পারে, সে চাইলে একদিন আমাদের একটা সন্তান হবে। তুমি মন খারাপ করো না এসব বিষয় নিয়ে। দেখো, রাকুল চৌধুরী বলল, তাই যেন হয় জেহব, তাই যেন হয়। আমি যেন আমার সন্তানের মুখ থেকে মা ডাক শুনে আমার এই অশান্ত মনটাকে শান্ত করতে পারি। তারপরই আল্লাহ তাআলা যেন রাকুল বেগমের কথা শুনেছে। সে তেকে পেয়েছে। তেকে পাওয়ার পর সে দিন দুনিয়া পুরো ভুলে গেছে। সারাক্ষণ তের পিছনে ছুটে গেছে, হসপিটালে পড়ে পড়ে তের সেবা করেছে, তেকে নিজের বুকে জড়িয়ে নিজের অশান্ত মনটাকে শান্ত করেছে। তের কপালে চুমু দিয়ে কি যেন একটা অন্যরকম শান্তি অনুভব করেছে সে। তারপরেই রাকুল চৌধুরী তেকে নিয়ে চৌধুরী বাড়িতে প্রবেশ করলো। আর সেখানে গিয়ে সে দেখলো সব ভাড়াটিয়ারা একসাথে দাঁড়িয়ে আছে তেকে বরণ করার জন্য। ফুল দিয়ে মিষ্টি মুখ করে তেকে বরণ করে নিল বাড়ির ভিতর। যদিও তের মনে মনে নতুন জায়গা, নতুন মানুষ, নতুন মুখ নিয়ে একটু অস্বস্তি হচ্ছে, তবুও আশেপাশে থাকা মানুষগুলোর মুখে হাসি দেখে তেও তাদের সাথে তাল মেলাতে শুরু করলো। এইদিকে তের আগমনে জেহব চৌধুরী তার ফ্ল্যাটে ছোটোখাটো একটা ডিনারের আয়োজন করেছে। বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়াকেই আসতে বলেছে। সে আরও বলেছে যে কয়েকদিন পরে বড় করে একটা পার্টি দেওয়া হবে তের জন্য। রাকুল চৌধুরী ও বাড়ির কয়েকজন ভাড়াটিয়া মিলে রাতের ডিনার পার্টির জন্য রান্নাবান্না করতে শুরু করলো। সব মিলিয়ে চৌধুরী বাড়িতে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেহব চৌধুরী রাতের বেলা শপিং মল থেকে তের জন্য অনেক জামা কাপড় আর সাথে একটা স্মার্টফোন নিয়ে এসেছে।
তে যদিও মোটামুটি স্মার্টফোন চালাতে পারে, কারণ জাংকুক তেকে শিখিয়েছিল। তারপরও জেহব সাহেব তেকে ফোনে সব কিছু বুঝিয়ে দেয়, আর তের রুম থেকে তের কপালে একটি চুমু দিয়ে বেরিয়ে আসে। একা রুমে ফোন হাতে পেয়ে ছটফটানি যেন বেড়ে গেল তের। কেন জানি তের একবার তার সুন্দর বেড়া মানুষের কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে। মনটা কেন যেন অনেকটা ব্যাকুল হয়ে গেছে, ইচ্ছে করছে তার বেড়া মানুষের কণ্ঠটা শোনার জন্য। তাই তে কাল বিলম্ব না করে জাংকুকের নাম্বারটা ফোনে উঠিয়েছে ফোন দেওয়ার জন্য। জাংকুকে একদিন থেকে জাংকুকের নাম্বারটা মুখস্থ করিয়ে দিয়েছিল। তে ফোন দেওয়ার পর রিং হওয়ার আগেই ফোনটা কেটে ফেলে আর নিজেকে সামলে ধিক্কার দিয়ে বলল, ছি ছি তে ছি, তোর কি আত্মসম্মান বলতে কিছুই নেই? যেই মানুষটা তোর না, তারপরও সেই মানুষটাকে তুই এখনও নিজের মনে করিস। হয়তো মানুষটা এখন বিয়ে করে তার নতুন বউকে নিয়ে সুখে শান্তিতেই রয়েছে। যে মানুষটা সুখের জন্য তুই তাকে ছেড়ে চলে এসেছিস, সেই মানুষটাকে এখন ফোন করাটা একদম বেমানান্তে। তুই কিছুতেই পুলিশকে ফোন দিবি না তে, বলে নিজের মনের সাথে তে যুদ্ধ শুরু করলো। কিন্তু তের মনটা ছটফট করছে। একটা বারের জন্য হলেও সুন্দর বেড়া মানুষের কণ্ঠটা শুনতে ইচ্ছে করছে তের। সব কিছুকে অপেক্ষা করে তে আবারও জাংকুকের ফোনে ফোন দিল, কিন্তু সে আগের মতন এবারও ফোন রিং হওয়ার আগে কেটে দিয়ে নিজের বউকে ফোনটাকে শক্ত করে জড়িয়ে ধরল তে। এইভাবে 5-6 বারের মতো তে ফোন দিতে গিয়েও কেটে দিল, কিন্তু ষষ্ঠবার তে নিজের মনের সাহস সঞ্চয় করে ফোনটা দিয়েই দিল। এইদিকে জাংকুকের অবস্থা বেশ শোচনীয়, কারণ তের মৃত্যুর জন্য জাংকুক নিজেকেই দায়ী করছে। এমনকি জাংকুক ওর পুলিশের চাকরিটাও ছেড়ে দিয়েছে। একদিকে প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর শোক, অন্যদিকে বাবা হাজতে রয়েছে। আর জিন বেগম তো অনবরত কান্না করতেই থাকে সারাদিন। নিজের আম্মির এই এত কষ্ট আর কান্না নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে না জাংকুক। সব কিছু মিলিয়ে কেমন যেন পাগল পাগল লাগছে জাংকুকের কাছে। জাংকুক কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, নিজেকে শান্ত করতে পারছে না। তের ছবি বুকে জড়িয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, আমি একজন ব্যর্থ পুলিশ, ব্যর্থ স্বামী। আমি পারলাম না আমার তে পাখিকে বাঁচাতে। আমার লজ্জাবতী ললিতাকে আমি আমার বুকের ভিতর আগলে রাখতে পারলাম না। ঝরে পড়ে গেছে আমার অবহেলার কারণে। আমি কেন সেদিন তের কথাটাকে সিরিয়াসলি নিলাম না, হেসে কেন উড়িয়ে দিলাম? যদি আমি তের কথাটা সিরিয়াস নিতাম, তাহলে হয়তো আজ আমার লজ্জাবতী ললিতা আমার বুকে শুয়ে থাকতো। এই রাতে আমি একা একা এখানে বসে কান্না করতাম না, আমার তে পাখি আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না, সবটা আমার ভুলের কারণেই হয়েছে। বলেই জাংকুক কান্না করতে করতে তের ছবিটাকে আরও সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। এরই মধ্যে হঠাৎ করে জাংকুকের ফোনে আননোন নাম্বার থেকে কল এলো। জাংকুক অনেকটা বিরক্ত হলো, কারণ তের ছবি দেখার সময় তাকে ডিস্টার্ব করেছে। মুখে চশোষক শব্দ তুলে জাংকুক ফোনটা কেটে দিতে চাইলো, কিন্তু কি যেন মনে করে জাংকুক আবার ফোনটাকে রিসিভ করে হ্যালো বলল। আর জাংকুকের এই আওয়াজ শুনে তে হু হু করে মুখ চেপে কান্না করে দিল। মুহূর্তের মধ্যেই যেন তার মনটা শান্ত হয়ে গেল। অশান্ত মন একদম নিশ্চুপ হয়ে গেছে, কারণ আজ অনেকগুলো দিন পর সে তার সুন্দর বেড়া মানুষের কণ্ঠটা শুনতে পেরেছে। তাই তার অশান্ত মন এখন একদম নিশ্চুপ শান্ত হয়ে গেছে, শান্ত নদীর মতো বইতে শুরু করেছে। তের হার্টবিট এতটাই ফাস্ট হয়ে গেছে তে বুঝতে পারছে না তে এখন কি করবে। জাংকুকের নাক টানা শব্দ শুনে তে আর কিছু বলল না, সাথে সাথে ফোনটা কেটে দিল আর ফোনটাকে বুকে জড়িয়ে তে বলতে শুরু করলো, কি হয়েছে পুলিশের? সে নাক টানছে কেন? সে কি কান্না করেছে? না না, সে কান্না করবে কেন? তার তো এখন লিসা আপুকে বিয়ে করে সুখে শান্তিতে থাকার কথা, লিসা আপুর সাথে হাসি খুশি থাকার কথা। আচ্ছা, তার গলাটা কেমন ভাঙা ভাঙা ছিল, আর কেমন যেন অন্যরকম। কি হয়েছে আমার পুলিশের? পুলিশটা কি কান্না করেছে? কিন্তু কেন? অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে জাংকুক, মুখে স্পষ্ট ভয়ের ছাপ। সাথে তার পরিবারের সবাই আছে, সবার মুখে ফুটে উঠেছে প্রিয় মানুষকে হারানোর ভয়। দেখতে দেখতে সবার জীবন থেকে হারিয়ে গেছে 10টা বছর। এই 10 বছরে প্রত্যেকটা মানুষের জীবনে অনেকটা পরিবর্তন এসেছে নিজেদের শরীরেরও। জাংকুকের চুলে হালকা পাক ধরেছে। জিন বেগম ও ইউনজুন, ওনারা দুইজনও অনেকটাই বুড়ো হয়ে গেছে। জাংকুক 10 বছর আগে পুলিশের চাকরি ছেড়ে দেওয়ার পর নিজের বিজনেসে হাত দিয়েছে। এখন সে বর্তমানে বিজনেসই সামলাচ্ছে। পুলিশের চাকরি থাকাকালীন তাকে কেউ না চিনলেও এখন তাকে দেশের মোটামুটি অনেক মানুষই চিনে, কারণ সে তার বাবার মতনই একজন সফল বিজনেসম্যান, নাম্বার 1 বিজনেসম্যান, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। কিন্তু জাংকুক যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, দিন শেষে সে একজন কাঙাল, ভালোবাসার কাঙাল। এই 10 বছরে জিন বেগম জাংকুককে অনেকবারই বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই ফলাফল শূন্য, সে ব্যর্থ হয়েছে।
এই 10 বছরে মোটামুটি দেখে সবাই ভুলে গেলেও জাংকুক ভুলতে পারেনি। জাংকুক ওর রুমের পুরোটা দেওয়াল ভর্তি করে ফেলেছে তের ছবি দিয়ে, যাতে জাংকুক ঘুমোতে যাওয়ার সময় তাকে দেখতে পারে, ঘুম ভাঙার পরেও তাকে দেখতে পারে। জাংকুক ওর বাবার জন্য চিন্তিত হয়েছিল। তখনই 5 বছরের একটা বাচ্চা মেয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরে বলল, আচ্ছা বড় আপু, তুমি কি কান্না করছো? তুমি তুমি কেন কান্না করছো? তুমি জানো না তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়? আমি তোমাকে কত ভালোবাসি, তুমি সেটা জানো না? তুমি তারপরে কান্না করছো? প্রতি উত্তরে জাংকুক মেয়েটাকে কোলে তুলে নিল আর অসংখ্য চুমু দিয়ে কপালটা ভরিয়ে দিতে লাগলো। মেয়েটা দেখতে একদম তের মতো। কেউ বলবে না যে এটা জিমিনের মেয়ে, সবাই দেখলে বলবে এটা তের মেয়ে। 10 বছর আগে সুগা যখন তের নিখোঁজের খবরটা শুনতে পায়, তখন পাগলের মতো ছুটে আসে জীবন বাড়িতে। কিন্তু সেখানে এসে যখন সে জাংকুকের পাগলামি দেখতে পারে, তখন সে বুঝতে পারে যে জাংকুক আর তে শুধু কাজিনের সম্পর্কেই ছিল না, তাদের সম্পর্কটা আরও গভীর ছিল। তখন সুগা মাথা নিচু করে চুপচাপ সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। কিন্তু কিছুতেই সুগা তার মনকে স্থির করতে পারছিল না। বড্ড পাগল পাগল লাগছিল তার কাছে নিজেকে। সুগা বুঝতে পারে অজান্তেই ভালোবাসার মানুষটাকে কিছু বলার আগেই হারিয়ে ফেলেছে। সারাটা দিন খুব অগোছানোভাবে কেটেছে সুগার। রাতের বেলা ডিনার না করে বিছানা শুয়ে পড়েছে, কিন্তু ঘুমও আসছে না তার চোখে। বিছানা শুধু এপাশ ওপিশ করছে। কানের ভিতর শুধু তের হাসির আওয়াজগুলো বাজতে শুরু করলো। মনে হচ্ছে তে তার পাশে বসেই হাসছে। ঘুম আসছে না কিছুতেই। এদিক থেকে ওইদিক, ওইদিক থেকে ওইদিক করছে সুগা। কিছুক্ষণ পর সুগার চোখ লেগে এলো, কিন্তু ঘুম আসতেই কর্কশ শব্দ করে ফোনটা বেজে উঠল। সুগা একটু বিরক্ত সহকারে ফোনটা হাতে নিল আর স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো জিমির নামটা জলজল করছে। সুগা একটু বিরক্ত নিয়ে ফোনটা কেটে দিল, কিন্তু জিমিনও ছাড়ার পাত্রী নয়। ও যেন জেদ ধরেছে। আজ সারা রাত সুগা ফোন না ধরলেও ফোন করতেই থাকবে। আর হচ্ছেও এমনটা। সুগা যে কয়বার ফোন কেটে দিচ্ছে, জিমিন আবারও ফোন করছে। এবার সুগা মনে মনে ভাবলো এবার ফোনটা রিসিভ করে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিবে জিমিনকে। সুগা ফোন রিসিভ করতেই ঘটলো অন্য কিছু। ওই পাশ থেকে জিমিনের কান্না ভেজা কণ্ঠ শুনে সুগা নরম হয়ে গেল আর নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর জিমিন? কান্না করছিস কেন তুই? জিমিন বলল, আমার খুব কষ্ট হচ্ছে সুগা ভাই। আমার মনে হচ্ছে আমি দম বন্ধ হয়ে এখনই মারা যাব। আপনি কি একটু আমাদের ছাদে আসতে পারবেন? আমি এখন আমাদের ছাদে দাঁড়িয়ে আছি। সুগা বলল, কি বলছিস কি জিমিন, তুই পাগল হয়ে গেছিস? এত রাতে আমি তোর সাথে না না, আমি পারবো না, রাখছি এখন আমি। যা রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়।